আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান। ২ কার্যদিবস যেতে না যেতে আবারও নিম্নমুখী প্রবণতায় ফিরেছে ঢাকা শেয়ার বাজার। আজ দিনের শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতা হলেও বেলা ১:৩০টার পর থেকে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এবং দিন শেষে সূচক ৬.৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৮ পয়েন্টে। তবে লেনদেনের গতি বেশ ভালো ছিল। আজ এই ৩ দিনের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ১২৪৪ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং সেই হিসেবে ১১ই আগস্টের পর সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে। অর্থাৎ ১১ই আগস্ট ২০২৪-এ লেনদেন ২,০০০ কোটি টাকার বেশি হয়েছিল। তারপর আজ ঢাকা শেয়ার বাজারে বেশ ভালো লেনদেন হয়েছে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, দিন শেষে ১৩৭টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, ২১৫টি কোম্পানির দর হারিয়েছে, ৪৫টি কোম্পানি অপরিবর্তিত রয়েছে দিন শেষে। এছাড়া সূচকের অবস্থান ৬.৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৮ পয়েন্টে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাহমুদ ভাই, প্রথমে জানতে চাই, ২ কার্যদিবস যেতে না যেতেই আজকে দিনের শুরুতে কিন্তু বেশ ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। হঠাৎ করে ১:৩০টার পরে আবার শেয়ার বাজারে দেখা গেল যে সূচক ৫৫ পয়েন্ট যে জায়গায় সকালে আপ ছিল -6.5 হয়েছে, অর্থাৎ ৬১ পয়েন্ট কমেছে শেষ ১ ঘন্টায়। কি হয়েছে শেষ ১ ঘন্টায়, আপনার কি মনে হয়? দেখুন, শেয়ার বাজারে এই যে সূচকের ওঠানামা করবে এটা তো স্বাভাবিক ব্যাপার, বাট আপনার হচ্ছে সবচেয়ে পজিটিভ সাইড যেটা বলবো যে এই যে আপনার লেনদেনের ভলিউম যেটা আপনি বললেন যে ১২৪৭ কোটি টাকার মতো, তো এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে মার্কেটে তারল্যের অভাব নাই। সেটা তো আমরা জানি যে কান্ট্রিতে তারল্যের অভাব নাই, বাট মার্কেটের প্রতি যে বিনিয়োগকারীদের একটা আস্থা রিগেইন হচ্ছে, এখানে যে বিনিয়োগকারীরা আসছে এবং শেয়ার মার্কেট মানে এখানে শেয়ারের কেনা বেচা হবে, যে জিনিসটা অনেকটা মুখ থুবড়ে পড়েছিল, সেখান থেকে যে আবার আপনার স্বাভাবিক ধারায় ফেরার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে, এটাই সবচেয়ে পজিটিভ সাইড। এবং আপনার এখানে আমার মনে হয় এই যে দুদিন বাড়ার পরেও সামান্য সূচকের পতন হলেও এটা নিয়ে খুব একটা আশঙ্কার কোনো কিছু নাই। স্বস্তির ব্যাপার হচ্ছে ট্রেড ভলিউমটা আমি বলবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনার যেসব শেয়ারকে কেন্দ্র করে মার্কেটের এই উত্থান হচ্ছে, সেখানটাও কিছুটা হলেও স্বস্তির ব্যাপার এবং কিছুটা হলেও আমাদেরকে নিয়ন্ত্রণকারী সংস্থা বা পুঁজি বাজার নিয়ে যারা রিফর্ম নিয়ে কাজ করছে, তারা যে বলছিল যে দীর্ঘমেয়াদে বাজারের একটা আপনার হচ্ছে সাস্টেনেবিলিটি ফিরে আনাই তাদের লক্ষ্য, তো সেদিকেই যে যাত্রা হচ্ছে এটা আশাবাদী মানুষ হিসাবে আমরা আশা করতে চাই। জি, এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান খাতে কিন্তু এখন কিছুটা অনাস্থা দেখা যাচ্ছে। আপনি জানেন যে ৯টি আর্থিক প্রতিষ্ঠানকে লিকুইডেশনের পথে নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, এবং আপনি যদি দেখেন এই সপ্তাহে ৩ কার্যদিবস আর্থিক প্রতিষ্ঠান খাতে ব্যাপক নেতিবাচক প্রবণতা রয়েছে। এক্ষেত্রে ৯টি আর্থিক প্রতিষ্ঠান যদি লিকুইডেশনে চলে যায়, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হবে কিভাবে? দেখুন, এইখানটা খুবই একটা ডিফিকাল্ট অবস্থা যে আইন অনুসারে লিকুইডেশনে গেলে তো থার্ড পার্টি লাইবিলিটি বা অন্যান্য লাইবিলিটি পরিশোধ করে তারপরে রেসিডুয়াল যে অ্যাসেট থাকবে তার উপর আপনার যারা ইকুইটি হোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের আপনার মনে করেন রাইটটা এস্টাবলিশড হবে এবং ডিস্ট্রিবিউট হবে। বাট যে ৯টা আর্থিক প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, এগুলার আর্থিক অবস্থা এত বাজে, এত খারাপ অবস্থা যে এখানে তো আপনার মনে করেন থার্ড পার্টি লাইবিলিটি পে অফ করা যাবে না, তাহলে বিনিয়োগকারীদের কথা তো আপনার প্রশ্নই ওঠে না। তো এই জায়গাটায় আমার কাছে যে জিনিসটা মনে হয়, এখানে আপনার সরকারকে খুবই পজিটিভলি এগিয়ে আসতে হবে। শুধুমাত্র আইনের প্রতিপালন চিন্তা করলে হবে না যে আইনে যা আছে সেভাবেই বিনিয়োগকারী পাবে। কারণ হচ্ছে কি, দেখুন, এই বিনিয়োগকারীরা যদি এখান থেকে আপনার মুখ ফিরিয়ে চলে যায়, এন্টায়ার ক্যাপিটাল মার্কেটেরই কিন্তু আপনার হচ্ছে একটা ডেভেলপমেন্ট বা কান্ট্রি ডেভেলপমেন্টে যে ক্যাপিটাল মার্কেট একটা সাপোর্ট দিবে, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে, যেমন একটা কথা। তেমনি আরেকটা জিনিস হচ্ছে, আমাদের কিন্তু দায় দায়িত্ব আছে
কেন বলছি দায় দায়িত্ব, এইসব আর্থিক প্রতিষ্ঠান যখন লিস্টেড হলো তখন যে একটা গ্লোসি ফিগার, একটা রোজি ফিগার দিয়ে আপনার মনে করেন তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করলো, সেখানে তাদের এনএবিটা দেখালো, তাদের ইপিএসটা দেখালো, এবং সেটা ইস্যু ম্যানেজার সার্টিফাই করলো, অডিটররা আপনার মনে করেন প্রত্যয়ন করলো, এবং সেটার উপর ভিত্তি করে কর্তা ব্যক্তি নিয়ন্ত্রণকারী সংস্থা এটা অ্যাপ্রুভাল দিল, দেন পরবর্তীতে স্টক এক্সচেঞ্জগুলো তাদেরকে লিস্টেড করলো। এই প্রতিটা আপনার ব্যক্তি বা গোষ্ঠী অথবা প্রতিষ্ঠানের কিন্তু দায় দায়িত্ব আছে। তো তাদের আপনার হচ্ছে সার্টিফিকেটের উপর বেস করে যেখানে সাধারণ বিনিয়োগকারীরা ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে যেটা ইস্যুয়ার প্রত্যয়ন করলো, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটার বেসিসে লিস্টেড করলো, বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেটার বেসিসে অনুমোদন দিল, তার উপর বেস করেই তো সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। তো এখন সেখানটাই যদি কোনো আপনার মনে করেন গর্বের হয়, সেই দায়িত্ব তো এই প্রতিটা প্রতিষ্ঠানের নিতে হবে, এবং প্রতি ব্যক্তি বা গোষ্ঠীকে নিতে হবে, এবং তাদেরকে এই সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত যেন না হয় তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এবং রাষ্ট্র হিসাবে রাষ্ট্রের এইসব প্রতিষ্ঠান যেহেতু ফেল করেছে সেটা কগনিজেন্সে নিয়ে রাষ্ট্র হিসাবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এখানে কাজ করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, আপনি জানেন যে ডিলিস্টিং নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে যে কোম্পানিগুলোর উৎপাদন বন্ধ রয়েছে সেক্ষেত্রে ডিলিস্টিংয়ের কথা চিন্তা করা যেতে পারে, এরকম একটি স্টেটমেন্ট এসেছিল। এক্ষেত্রে যদি ডিলিস্টিংয়ের ক্ষেত্রে কোম্পানির কোনো অবশিষ্ট সম্পদ না থাকে, সেক্ষেত্রে ওই কোম্পানিটির যে সিস্টার কনসার্ন অথবা অন্যান্য কনসার্ন থাকে সেইগুলোকে জবাবদিহিতার আওতায় আনার স্কোপ আছে কিনা, আপনার কি মনে হয়? দেখুন, আপনি যদি আইন ওয়াইজ বলেন, এখানে দুটো জিনিস আমি একটু প্র্যাকটিস ওয়াইজ বলি, যে ডিলিস্টিং প্রসেসটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় হয়, তো নিয়ম অনুসারে বা আপনার হচ্ছে প্র্যাকটিস অনুসারে এটা করা যেতে পারে। বাট আমাদের এখানে প্রবলেম হচ্ছে কি জানেন, যে ডিলিস্টিং হলে এই যে সব আপনার উদ্যোক্তারা একটা খুব রোজি পিকচার দিয়ে, একটা আপনার ফলস পিকচার দিয়ে শেয়ার মার্কেটে এসে সাধারণ বিনিয়োগকারীদের টাকা নিয়ে তারা হাতিয়ে নিয়ে তারা কেউ বিদেশে চলে গেছে, তারা ব্যবসা বন্ধ করে এখন বিভিন্নভাবে আরাম আয়েশ ভোগ করছে। কারণ এইসব এই যে উৎপাদন বন্ধ, এর মধ্যে খুব কম সংখ্যক কোম্পানিই কিন্তু দেখবেন, বা কোনো কোম্পানিই দেখবেন না যে এটা ব্যবসায়িক কারণে বন্ধ। এটা দেখা যাবে যে ওই যে পরিমাণ টাকা বাজার থেকে উত্তোলন করা হয়েছে ওই পরিমাণ টাকা কিন্তু ব্যবসায় বিনিয়োগ করেনি। তো তারা এখন আরাম আয়েসে ওই টাকা নিয়ে কাটিয়ে চলে যাচ্ছে, দিন কাটাচ্ছে। বাট এখন ডিলিস্টিং করলে কি হবে, এটার ফোকাসটা কিন্তু চলে যাবে। বাট ডিলিস্টিং যে করা যাবে না তা না, করতেও হবে। বাট ইস্যুটা হচ্ছে এই সব উদ্যোক্তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অন্যান্য দেশে যেটা হয় যে ডিলিস্টেড হলে কিন্তু মনে করেন এদেরকে পার্সোনালি প্রসিকিউট করা হয়, এবং এদের যে আপনার মনে করেন এই যে একটা আর্থিক দুর্নীতি, এই দুর্নীতির কারণে তাদেরকে জরিমানা করে তারপর সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেয়া হয়। বাট বাংলাদেশে কিন্তু এটা হয় না। পক্ষান্তরে যেটা হয়, ডিলিস্টিং করার মাধ্যমে এই কোম্পানিটা আন্ডার দ্য কার্পেট চলে যায় এবং সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়। আর আপনি যে সহযোগী প্রতিষ্ঠানের কথা যেটা বললেন, যে দেখেন ওই আর্থিক কেলেঙ্কারি হিসাবে তাদেরকে যদি বিচার না করা হয়, এবং তাদের যদি আপনার মনে করেন আর্থিক কেলেঙ্কারি কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স আপনি জানেন, এবং সেই অনুসারে যদি ওনাদেরকে জরিমানা করে সেই টাকা এনেই শুধুমাত্র ডিস্ট্রিবিউট করা সম্ভব, বা আইন অনুযায়ী যদি এটা এস্টাবলিশড না করা যায় যে এখানে ক্যাপিটাল উত্তোলিত হয়ে অন্য সহযোগী প্রতিষ্ঠানে ক্যাপিটাল নিয়ে নেওয়া হয়েছে, এটা যদি দেখানো না যায়, তাহলে কিন্তু সিস্টার কনসার্ন বা সহযোগী প্রতিষ্ঠানের অ্যাসেট এনে আপনার বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো সিস্টেম আমাদের কোম্পানি আইনে বা অন্য কোনো আইনে ওরকম করে থাকবে না। একমাত্র থাকবে যদি মানি লন্ডারিং হয়, মানে এখানকার টাকা ওখানে যদি নেওয়া হয়। জি, এক্ষেত্রে ফৌজদারি অপরাধ হিসেবে আসলে আপনি জানেন যে এনআই অ্যাক্ট আছে, অর্থ ঋণ আদালত রয়েছে, এই দুইটি ছাড়া ফৌজদারি আদালতও রয়েছে। ফৌজদারি আদালতে এই বিষয়গুলো প্রাধান্য পেতে পারে কি না? অবশ্যই এটা পেতে পারে। দেখুন,
আমরা এই যে দেখেন এলডিসি থেকে উত্তরণের কথা যেটা বলা হচ্ছে, যে এই বর্তমান উপদেষ্টা পরিষদও কিন্তু বলছে যে এলডিসি থেকে উত্তরণ পিছিয়ে দেয়া হবে না। এখন আমরা যদি এলডিসি থেকে উত্তরণ হয়, বাট সেখানে যদি একটা শক্তিশালী ক্যাপিটাল মার্কেট না থাকে, তাহলে এই ইকোনমি কিভাবে সাস্টেন করবে? এবং এই শক্তিশালী ক্যাপিটাল মার্কেট করতে হলে আইনের শাসন এটা এস্টাবলিশ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং বর্তমান কমিশন কিন্তু আইনি রিফর্ম বলেন বা বিভিন্ন দিকে জরিমানার কথা বলেন, এগুলো নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করছে। যদিও কি পরিমাণ আদায় হচ্ছে জরিমানা সেটা নিয়ে তারা এখনো খোলসা করে বলছে না। বাট এখন কোশ্চেন হচ্ছে যে এই আইনের শাসন বা আইনের প্রতিপালনের জায়গায় যারা এভাবে সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নিয়ে চলে গেল, তাদেরকে অবশ্যই ফৌজদারি দণ্ডবিধির আওতায় এনে তাদেরকে উপযুক্ত পরিমাণ শাস্তির বিধান করতে হবে এবং তাদের অ্যাসেট ক্রোক করে। আপনি দেখেন এই যে বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির বা বড় বড় ব্যবসায়ীদের কিন্তু অ্যাসেট ক্রোক হচ্ছে। তো ফৌজদারি কার্যবিধি যদি শুরু হয় এবং সেখানে এটা খুব ইজিলি প্রমাণ করা যাবে, খুব ডিফিকাল্ট কিছু হবে না, যেহেতু মনে করেন টাকা পয়সার ব্যাপার, তো খুব ইজিলি প্রমাণ করা যাবে যে এখান থেকে টাকা তারা সরিয়ে নিয়েছে। যখন টাকা সরিয়ে নিয়েছে তখন তো তাদের পার্সোনাল অ্যাসেট ক্রোক করা যাবে এবং সেটা মনে করেন আদায় করে বিনিয়োগকারীদের ডিস্ট্রিবিউশন করাটা খুব একটা ডিফিকাল্ট বলে আমার কাছে মনে হয় না। এবং এক্ষেত্রে যদি কোনো আইনের সংশোধনও দরকার, সেটাও করার জন্য আমার কাছে মনে হয় বর্তমান কমিশনও যেমন সচেষ্ট হবে, ইভেন উপদেষ্টা পরিষদও কিন্তু সচেষ্ট হবে, ইভেন নেক্সট গভর্নমেন্ট যারা হবে তারাও সচেষ্ট হবে, কারণ এছাড়া শক্তিশালী ক্যাপিটাল মার্কেট কিন্তু এস্টাবলিশ করা যাবে না। জি, আমরা আশা করি যে শক্তিশালী ক্যাপিটাল মার্কেট গঠন করার জন্য উপদেষ্টা পরিষদ রয়েছে, বিএসসিসি রয়েছে, অর্থাৎ সব মহলের মধ্যে সমন্বয় নিয়ে আইনের সংস্কার করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলেছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।